আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি গুরুত্বহীন বক্তব্য দেয়, সেই বক্তব্যের প্রভাবটা কোথায় গিয়ে পড়তে পারে বা তার বক্তব্যের ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সেটা যদি এতটুকু জ্ঞান যদি তার ভিতর না থাকে, আমি মনে করি সেই সমস্ত ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত অথবা সরে দেওয়া উচিত। কথাটা কেন বললাম? দেখেন, আজকে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে এটার সমালোচনার ঝড় বইছে। তিনি দেখেন কি বলছে? যে আগামী ১ বৎসরের ভিতরে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের সমাধান করা সম্ভব না। তিনি আজকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ এবং আমেরিকা চেম্বার অব কমার্সে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে এই সমস্ত কথা বলেন। তার এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একদম খেয়ে ফেলেছে। তার বক্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় বইছে। এখন ধরে নিন যে আগামী ১ বৎসরে তিনি এমনও কথা বলেছেন যে ৬ মাস থেকে ১ বৎসর এবং ১ বৎসর সমাধান না হলে ২ বৎসর লাগতে পারে। তবে ধরে নিন আমি ১ বৎসরই নিলাম। এখন ১ বৎসরে যদি বাংলাদেশের বিদ্যুৎ এবং গ্যাস ক্ষেত্রে যদি কোন রকমের উন্নতি না হয়, তাহলে বাংলাদেশে কোন জায়গায় সমস্যা তৈরি করবে? এবং এই বিদ্যুতের উপর কি নির্ভরশীল এবং বিদ্যুতের প্রভাবটা বা গ্যাসের প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? দেখেন, বাংলাদেশ একটি উৎপাদনমুখী একটি দেশ। প্রত্যেকটা উৎপাদনমুখী জায়গাতে বিদ্যুতের এবং গ্যাসের প্রয়োজন হয়। তাহলে যদি আগামী ১ বৎসরে যদি বিদ্যুৎ এবং গ্যাস সংকট সমাধান না হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো সমস্যা পড়বে সবচেয়ে বড় সমস্যায়। এখন এই বিদ্যুতের অভাবে দেখেন কি হতে পারে বাংলাদেশে। সে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শুনবেন, আপনাদের মতামতগুলো কমেন্টস করবেন। তো বিদ্যুৎ যদি না থাকে, উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো ধীরে বন্ধ হতে থাকবে। এটা তো স্বাভাবিক। কারণ যখন বিদ্যুৎ এবং গ্যাসের পর্যাপ্ত পরিমাণের সাপোর্ট না পাবে, পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না থাকবে, সেক্ষেত্রে কি হবে? উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে থাকবে। এবং এই উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হতে থাকবে, তখন সেখানকার কি হবে? বেকার সমস্যা বেড়ে যাবে। অর্থাৎ এই কর্মজীবী মানুষগুলো কর্মহীন হয়ে পড়বে। যার কারণে বেকার সমস্যা বেড়ে যাবে। এবং বেকার সমস্যা যখন বেড়ে যাবে, এদের খাদ্য সমস্যা দেখা দিবে। অর্থাৎ তাদের ক্রয় ক্ষমতা থাকবে না, খাদ্য সমস্যা তাদের দেখা দিবে, পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। এবং এর কারণে কি হবে? দেখেন ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াবে। এর ফলে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটবে এবং দেশটা একটা ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ধাবিত হতে থাকবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতির দিকে যাবে, তখন একটা দেশের সবচেয়ে মূল কাঠামো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেই পরিস্থিতি যখন মোকাবেলা করতে সরকার ব্যর্থ হবে, তখন আগামী দিনে এই সরকার তার ক্ষমতায় থাকা বা ক্ষমতায় টিকে থাকাটা তার জন্য অসম্ভব হবে। কারণ যখন বেকার সমস্যা বাড়তে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকবে, তখন এই সমস্যাগুলোকেই বিরোধী শক্তি যারা সরকারের সবসময় সমালোচনা করে থাকে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক তাদের নিজেদের ফায়দা লোটার চেষ্টা করে, সেই সমস্ত সংগঠনগুলো এই সরকারের বিপক্ষে বা সরকারের যে সমস্ত জায়গায় দুর্বলতা, সেই পয়েন্টগুলো তারা দেশের জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবে। এই জনগণগুলো একটা সময় সরকারের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। সরকারের ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে থাকবে। বিরোধী দলগুলো সেই জায়গাগুলো ধীরে তারা সেগুলো দখল করার চেষ্টা করবে। ফলাফল কি হবে? একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, অপরদিকে রাজনৈতিক প্রতিপক্ষের যে তাদের বিভিন্ন কর্মসূচি এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো যখন উৎপাদন করতে পারবে না, দেশের অর্থনৈতিক অবক্ষয়, দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়া, এই পরিস্থিতিগুলো মোকাবেলা করবে সরকার নাকি বিরোধী দলের বা রাজনৈতিক দলগুলো, এবং সরকারের বিরুদ্ধে জনগণের যে দাঁড়ানো যে সমস্ত চাহিদাগুলো তাদেরকে দমন নিপীড়ন করবে। একটা সমস্যা থেকে দেখেন কতগুলো সমস্যা তৈরি হবে এবং এক পর্যায়ে দেখা যাবে সরকারের বিপক্ষে দেশের সর্বসাধারণ তাদের ক্ষমতাচ্যুত করার জন্য দাঁড়িয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। তাহলে এই ব্যক্তি, আমি মনে করি যে দেখেন, আমি ছোট্ট করে কিন্তু এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে উৎপাদনমুখী প্রতিষ্ঠান যখন বন্ধ হতে থাকবে বিদ্যুৎ এবং গ্যাসের অভাবে, তখন এর প্রভাবটা কোথায় গিয়ে পড়তে পারে? শেষ অবধি পর্যন্ত সরকার পতনের ডাক আসতে পারে। তাহলে বোঝেন যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই সমস্ত গুরুত্বহীন বক্তব্য দিয়ে থাকে, যাদের বক্তব্যের মধ্যে কোনো রকমের বিন্দুমাত্র চিন্তা নেই যে আমি যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যের প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তাহলে আমি মনে করি ওই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুরুত্বহীন বক্তব্য দেওয়ার কারণে এদেরকে সেই সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া উচিত। দেখেন, আরেকটু যদি ডিটেলস আমি আপনাদের সামনে বলি, সেটি হচ্ছে দেখেন, বিগত সরকারের সময় কিছু ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও
এমন কিছু বক্তব্য দিয়েছেন, গুরুত্বহীনভাবে বক্তব্য দিয়েছেন, যেটা কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত হইতে বাধ্য করেছিল ওই সমস্ত নেতাকর্মীদের কারণে। আজকে বিএনপির ভিতরে বেশ কিছু ব্যক্তি এমন কিছু মন্তব্য করছে বা এমন কিছু বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রল হচ্ছে। দেখেন, গত ২ দিন আগে বিদ্যুৎ মন্ত্রী একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য দেওয়ার কারণে বিদ্যুৎ খাতে যে সংকট বা সমস্যা দেখা দিয়েছে, এমনিতে জনগণ সরকারের বিপক্ষে বিভিন্ন রকমের মন্তব্য করছে। সেই সাথে সাথে দেখা যায় বিদ্যুৎ মন্ত্রী একটা ফালতু একটা মন্তব্যকে ঘিরে আরো সরকারের বিপক্ষে অনেক জনগণ দাঁড়িয়ে গেছে। আজকে অর্থমন্ত্রী যে বক্তব্যটা দিয়ে গেল, এই বক্তব্যের প্রভাবটা দেখেন কোথায় গিয়ে থামতে পারে। আজকে টক শোর ময়দানগুলোতে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিদ্যুৎ মন্ত্রী তথা অর্থমন্ত্রীকে কিভাবে ধুয়ে দিচ্ছে এবং এই সরকারকে কিভাবে ধুয়ে দিচ্ছে। মানে সোশ্যাল মিডিয়া পুরোটা একদম ভরে গেছে। আজকে একাধারে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য, অপরদিকে অর্থমন্ত্রী আজকে যে সমস্ত গুরুত্বহীন বক্তব্য, এই বক্তব্যের প্রভাবটা দেখেন কোন জায়গায় গিয়ে পড়তে পারে। ধরে নিলাম আজকে বৈশ্বিক সমস্যার কারণে জ্বালানি সমস্যা, এবং সেই সমস্যার কারণে বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে। তো জ্বালানির সমস্যা বা বিদ্যুৎ সমস্যাটার সমাধান আপনি হয়তোবা ৬ মাস লাগতে পারে, আপনার হয়তোবা ১ বছর লাগতে পারে, আপনার হয়তোবা ২ বছর লাগতে পারে। কিন্তু আমি তো মনে করি যে এটা বক্তব্যের মধ্যে তুলে ধরার বিষয় না। এটা বক্তব্যটা এমনভাবে আপনার দেওয়া উচিত ছিল যে এই সমস্যার সমাধান করার জন্য সরকার যথেষ্ট পরিকর, মানে মানে পরিকল্পিত, এবং সেখান থেকে আমরা সরকারি যারা আমরা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আছে, আমরা যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই সমস্যা থেকে কিভাবে সমাধান বের করা উচিত বা করা যায়, সেই পন্থাগুলো আমরা ইতিমধ্যে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা বলা উচিত ছিল, এবং খুব শীঘ্রই আপনারা এই সমস্যার সমাধান থেকে আপনারা সমাধান খুঁজে পাবেন এই সমস্যা থেকে। এবং আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি, এবং আগামী কিছুদিনের মধ্যে হয়তোবা সেই সমস্যা কেটে উঠতে পারবো, আমরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। তো আসলে আমি মনে করছি যে এখন যে বক্তব্যটা দিলেন, বক্তব্যটা আসলে সরকারের আয়ু কমে নিয়ে আসা। মানে বিগত সরকারকে যেভাবে আয়ু কমে নিয়ে আসছিল বা সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল কিছু ব্যক্তিবর্গের বক্তব্য, ঠিক সেই রকমই আজকে বিদ্যুৎ মন্ত্রী এবং অর্থমন্ত্রী কেন যেন মনে হচ্ছে যে এই সরকারের আয়ুটা কমে দিচ্ছে। তাদের যে ৫ বছর দীর্ঘ ক্ষমতার যে মেয়াদটা, সেই মেয়াদটুকু পূরণ করতে দিবে কিনা এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য, আমার তো মনে হচ্ছে যে এখন সন্দেহ লাগতেছে। দর্শক, আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যে এই সমস্ত ব্যক্তিবর্গ যে বক্তব্যটা দিচ্ছে, এই বক্তব্যটা কি ঠিক হয়েছে? সে বলতেই পারতো যে দেখেন, আমাদের বিদ্যুতের যে সমস্যাটা দেখা দিয়েছে বা গ্যাসের যে সমস্যাটা, আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সংকট আসলেই আমাদের দেশের সংকট না, এটা বৈশ্বিক সংকট। এবং সেই বৈশ্বিক সংকটের সাথে সাথে আমাদের বিগত সরকারের কিছু তাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে গেছি। এখন এই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বের করতে গেলে কিছু সময়ের প্রয়োজন। সেই সময়টা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের টিম যারা আছে, ম্যানেজমেন্ট টিম যারা আছে এবং এই পরিকল্পনাবিদ যারা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর একটা ডিসিশন আমরা খুঁজে বের করার চেষ্টা করব, এবং এখান থেকে কিভাবে উত্তোলন হওয়া যায় সেই পথটাকে আমরা খুব শীঘ্রই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যে সমস্ত জায়গাগুলোতে বিদ্যুৎ এবং জ্বালানির খুব বেশি মানে ব্যবহার প্রয়োজন না হয়, সেগুলো থেকে আমরা কিছুটা হলেও আমরা আপাতত দূরে থাকার চেষ্টা করব। তো এইভাবে জনগণকে এনগেজ করাটা আপনার প্রয়োজন ছিল, মাননীয় মন্ত্রী। আপনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ফলে আগামী দিনে সরকারের কি অবস্থা হয়, আপনাদের কি অবস্থা হয়, সেটা একবার খুঁজে দেখেন, ভেবে দেখেন। তো আমি সংক্ষিপ্ত এই বক্তব্যের মধ্যে এতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে যদি ১ বছর সময় লেগে যায় বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা সংকট মোকাবেলায়, তাহলে কোন জায়গায় কোন জায়গায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং আমাদের দেশটা অর্থনৈতিকভাবে কতটা মানে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, আমি আমার বিশ্লেষণ করছি ছোট্ট আকারে, এবং এই বিষয়ে যদি আপনাদের মতামত থাকে, তাহলে অবশ্যই মতামতগুলো ভিডিও কমেন্টসে জানিয়ে যাবেন। সেই সাথে সাথে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে ডিসলাইক করে আমাকে জানিয়ে দেবেন, এবং পরবর্তী ভিডিও কি বিষয়ের উপর আপনাদের ভিডিও করা উচিত সেই পরামর্শটা দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।